আপনি গতকালকে হচ্ছে ডাস্টবিন শফিক একটা বয়ান দিয়েছে যে আওয়ামী লীগের কোনো বেল নাই, ঠিক আছে? তো ডাস্টবিন শফিকের উদ্দেশ্যে তার উদ্দেশ্যে বলার কিছু নাই, মানে সে আসলে কোনো ধরনের অ্যাটেনশনই দাবি করে না। তার উদ্দেশ্যে বলতে চাই যে ধরেন এই 14 মাসে আপনি তারা যতবার আওয়ামী লীগ নামটা যোগ করেছে ততবার তারা নিজেদের বাপের নামও কখনো নেয়, কিন্তু এই দেশে ইলেকশন ভবিষ্যতে অবশ্যই হবে, সেটা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সেটা আদায় করবে, এবং সেটা আগে অনেকবার আদায় করেছে। সো এই যারাই বলুক তাকে আওয়ামী লীগের বেল নেয় বা আওয়ামী লীগ কি করবে রিফর্ম, আওয়ামী লীগের চিন্তা করার দরকার নেই তাদের, কিন্তু তারাই যে জিনিসটা বলে যে নিজের বাপের নামের থেকে বেশি তারা আওয়ামী লীগের নাম নিচ্ছে, এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ আসলে কতটুকু রিলেভেন্ট এখন পর্যন্ত। দেখেন, মানে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করা বা হচ্ছে আওয়ামী লীগ পুনর্গঠন করা, এই জিনিসটা হচ্ছে খুবই হাস্যকর। আওয়ামী লীগের ব্যাপারে এই ধরনের হচ্ছে চেষ্টা তো আজকে থেকে না, অনেকবারই হয়েছে। গত 111-এর সময় -2 শুনতে পেয়েছি, আওয়ামী লীগের সংস্কারপন্থী একটা গ্রুপ দেখতে পেয়েছি। তো এই চেষ্টা আওয়ামী লীগের মতো একটা বড় দলের এগেনস্টে, এই দলটা তো আসলে হচ্ছে কোনো ক্যান্টনমেন্ট থেকে গড়ে ওঠা দল না, বা এনসিপির মতো হচ্ছে আপনার সরকারি পৃষ্ঠপোষকতায় এসিপি মানে ওই মানে আর্মির হচ্ছে এই এপিসি প্রোটোকল নিয়ে গড়ে ওঠা কোনো দল না। তো আওয়ামী লীগ কিভাবে চলবে সেটার নির্ধারণ, সেটার আপনার হচ্ছে সিদ্ধান্ত আওয়ামী লীগই নেবে, এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন পর্যন্ত আপনি খুবই দৃশ্যমান। এই দেশে প্রায় 5 লক্ষ লোক অ্যারেস্ট হয়েছে, যার মাঝে সরাসরি হচ্ছে আওয়ামী লীগের অ্যাটলিস্ট 3 লক্ষ লোক পদধারী লোকজন আছে, যারা গত 12 মাসে হচ্ছে 14 মাসে অ্যারেস্ট হয়েছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের শতাধিক নেতা হচ্ছে জেলে বন্দী, আপনার হচ্ছে এমপি মন্ত্রী সহ। তারপরে হচ্ছে আওয়ামী লীগ আপনি দেখেন এই যে সব পুরো গোষ্ঠী, তাদের একমাত্র রাজনৈতিক অনুষঙ্গ কিন্তু হচ্ছে আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ রাজনীতি ভেরি মাচ রিলেভেন্ট, এবং আওয়ামী লীগ রাজনীতি কিভাবে করবে সেটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরাই ঠিক করবে, এবং খুবই দৃশ্যমান যে হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা থেকে শুরু করে প্রান্তিক পর্যায় থেকে শীর্ষ পর্যায় পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ। এখন আপনারা এই আওয়ামী লীগের যদি ভোটের পার্সেন্টেজ দেখেন, যে আওয়ামী লীগের ন্যূনতম যতগুলো ভোট হয়েছে, আপনার কোয়েশ্চেনেবল আনকোয়েশ্চেনেবল সার্বিক দিক বিচার করে যদি আপনি চিন্তা করেন, এই দেশের 35-40% কোর ভোটার আছে আওয়ামী লীগের, যেটা সবসময় আওয়ামী লীগ পেয়ে এসেছে। তো এই দেশের 7 কোটি মানুষকে হচ্ছে আপনি বাদ দিয়ে ইলেকশন তো করতেই পারেন, যেমন ডাক্তার ইলেকশন করছে, বহালতবির হচ্ছে 2টা বিপিজি এসপি করে নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, এটা সম্ভব। কিন্তু আপনি একটা দেশকে ইউনুস তো এরকম ভাবে হচ্ছে ক্ষমতা এসে বসে গেছিল, তাতে বললে কি তারা হচ্ছে খুব ভালোভাবে দেশ চালাতে পারতে, দেশে কোনো ভালো কিছু হচ্ছে? তো এরকম দামি ইলেকশন বা কোনো কিছু চাইলে আপনি করতে পারেন, কিন্তু সেটা আপনার হচ্ছে কতটা স্থায়িত্ব হবে, মানুষজনের কাছে কতটা গ্রহণযোগ্য হবে, এবং জনগণ আসলে কোন পর্যায়ে খেপে উঠবে সেটা আপনিও জানেন না। কারণ আবারও বলছি যে আপনি 40% পিপল অফ 18 crore, 7 থেকে 8 কোটি মানুষের আপনি যে নামেই রাখেন না কেন, যেভাবেই আপনি করে রাখেন না কেন, আপনি দীর্ঘ সময় এদেরকে হচ্ছে কোনো কিছুর ভয়েই ভীত করে রাখতে পারবেন না। এবং অলরেডি কিন্তু আপনি দেখেন এত মামলা হামলা জেল জুলুমের পরে হচ্ছে প্রতিনিয়ত মিশে হচ্ছে, মানুষজন বয়ান দিচ্ছে, মানুষজন কথা বলছে, মানুষ এই ভয় ভেঙে যাচ্ছে, সাধারণ মানুষজন কথা বলছে। সো আলটিমেটলি হচ্ছে যে ইলেকশন ডক্টর ইউনূস দেওয়ার কোনো ইচ্ছা নাই, ইলেকশন ডক্টর ইউনূস সর্বতভাবে চেষ্টা করবে না হওয়ার জন্য। বিএনপি একটা পর্যায়ে হয়তো ফিল করবে, কিন্তু বিএনপির ওই সক্ষমতা থাকবে না কোনো একটা আন্দোলন করে, বা বিএনপি থেকে মানুষজন আন্দোলনে আসবে না, কারণ গত 14 মাসে বিএনপি রাজনীতি ইউনূস আসলে ধ্বংস করে দিয়েছে। সো বিএনপি থেকে আসবে না। আমি তো এইটা বলতে পারি, যে কোনো ডাইমিলেশন হইতে পারে, যে কোনো আপনার হচ্ছে আপনার মেড আপ কোনো কিছু তারা অর্কেস্ট্রেট করতেই পারে, কিন্তু এই দেশে ইলেকশন ভবিষ্যতে অবশ্যই হবে, সেটা আওয়ামী লীগের নেতৃত্বে আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে সেটা আদায় করবে, এবং সেটা আগে অনেকবার আদায় করেছে। সো এই যারাই বলুক তাকে আওয়ামী লীগের বেল নেয় বা আওয়ামী লীগ কি করবে রিফর্ম, আওয়ামী লীগের চিন্তা করার দরকার নেই তাদের, কিন্তু তারাই যে জিনিসটা বলে যে নিজের বাপের নামের থেকে বেশি তারা আওয়ামী লীগের নাম নিচ্ছে, এটাই প্রমাণ করে যে আওয়ামী লীগ আসলে কতটুকু রিলেভেন্ট এখন পর্যন্ত। জি জি, নিঃসন্দেহে আমি কয়েকটা মন্তব্য বা প্রশ্ন শোনাতে চাই আপনাকে, নিশ্চয়ই আপনি উত্তর দিবেন। সেটি হচ্ছে গিয়ে আনিসুর রহমান একটি প্রশ্ন করেছেন, সেন্ট মার্টিন 99 বছরের জন্য লিজ দেওয়া হচ্ছে, কথাটা ওইটি কতখানি সত্য? এটা সরাসরি হচ্ছে আনসার দেওয়া কঠিন, কারণ আমি যদি আনসার দিই সেটা রেফারেন্স হবে, কিন্তু সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত একটা গণমাধ্যম থেকে কিন্তু এটা ক্লিয়ারলি বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে তারা লিজ নিতে চাচ্ছে সাবমেরিন ঘাঁটি করার জন্য, অবকাশ কেন্দ্র করার জন্য, এবং এখন পর্যন্ত বাংলাদেশের তরফ থেকে এটার কোনো ধরনের হচ্ছে প্রতিবাদ আসে না। তার মানে এই জিনিসটাকে সত্য, কারণ এই আশঙ্কা দীর্ঘদিন ধরেই ছিল। জি, এমনিতে জেনজিকে নিয়ে কিছু প্রশ্ন আছে, কিন্তু আমি যেটি বলতে এনসিপি কে নিয়ে, এবার আমেরিকায় যখন এনসিপি নেতা আসলেন তারা নাকি গানম্যান হায়ার করেছিলেন। এই বিষয়ে তারা মানে আসলেই তারা গানম্যান হায়ার করেছিলেন কিনা জানি না, কিন্তু তাদের গতিবিধিতে অনেক সীমিত এবার ছিলই। আমি দেখেছি তারা হোটেলের বাইরে খুব একটা কোথাও যায়নি, আর 2-1 ফটো তুলেছে টাইমস স্কয়ার কিংবা মেট্রোতে, সেগুলিও গভীর রাতে, ফলে বোঝা যায় তারা খুবই মানে এটাই তো ব্যাপার। জেনজিদের নিয়ে কি করছে আমি বলি না, আমি ওভারঅল জেনজিদের নিয়ে বলি, ঠিক আছে? সেটা হচ্ছে ধরেন আমাদের আসলে হচ্ছে বর্তমান এই মানে
ইন জেনারেল যদি এই জেনারেশনটা নিয়ে বলতে চাই, এটা আমি অ্যাজ এ হোল জেনারেশনদের কোনো দোষ দিই না। তার কারণটা হচ্ছে দেখেন যে কালচারাল চেঞ্জ দুইটা উপায়, অ্যাবস্ট্রাক্ট চেঞ্জ বিল্ডিং বানানো বড় কিছু হওয়া, আর এটা হচ্ছে ইউজড হওয়া অ্যাবস্ট্রাক্ট চেঞ্জটা, আর এটা হচ্ছে মেটেরিয়ালিস্টিক। মেটেরিয়ালিস্টিক হচ্ছে ধরেন কোনো কিছু বানাইলাম, একটা নতুন আমি হচ্ছে একটা নতুন মোবাইল কিনে নিয়ে আসলাম, সেটা হচ্ছে ধরেন হচ্ছে একটা মেটেরিয়ালিস্টিক একটা কালচারাল চেঞ্জ। আর এটাকে আমি কিভাবে ব্যবহার করছি সেটা হচ্ছে আপনার এক্সট্রাক্ট চেঞ্জ। তো এই এক্সট্রাক্ট যে কোনো চেঞ্জকে আপনার মানে ইউজ টু হওয়ার জন্য সময় লাগে, কিন্তু আমরা বিগত 2 দশক যদি চিন্তা করি, আমরা কিন্তু এই টেকনোলজির প্রভাব খুব দ্রুত পেয়েছি। মানে একটা সাথে সাথে প্রতি বছর হচ্ছে আপনার আইফোনের আপডেট আসছে, প্রতি বছর নিত্য নতুন টেকনোলজি আসছে, চ্যাট জিপিটির কারণে অনেক কিছু হাতে মুঠে, সেই কারণে হচ্ছে এই নতুন জেনারেশন বিভ্রান্ত হওয়া অস্বাভাবিক না। সেম জিনিস কিন্তু হচ্ছে আপনার নেপালে হয়েছে। নেপালে আপনার দেখেন হচ্ছে যে এরকম একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু দেখেন কি অদ্ভুত, সেই আন্দোলনেও কিন্তু হচ্ছে স্নাইপারের ব্যবহার হয়েছে, এবং সেখানকার যে জেএনজি বা নতুন প্রজন্ম তারা কিন্তু 2 দিনের মাঝে স্বীকার করেছে যে আমাদের আন্দোলন বেদখল হয়ে গিয়েছে, আমাদের আন্দোলনে এক্সটার্নাল ইন্ডিকেটর হয়েছে। তো ভুল করে সমস্যা না, কিন্তু ভুলটা স্বীকার করে সেটা রেকটিফাই করার চেষ্টা করে, যে কারণে কিন্তু আপনি দেখেন যে আপনার নেপালে যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, তারা খুব ক্লিয়ারলি শুরুতেই হচ্ছে উনি ইলেকশনে ডেট দিয়ে দিয়েছেন, শুরুতেই উনি বলেছেন যে এই শাসনতান্ত্রিক কোনো পরিবর্তন আনা ইন্টারিম গভর্নমেন্টের কাজ না, অর্থাৎ যে একটা ভুল হয়েছে পরবর্তী কাজ হচ্ছে সেটাকে রেকটিফাই করা। কিন্তু বাংলাদেশে সমস্যাটা যে জিনিসটা হয়ে গিয়েছে যে আমাদের মানে ইগোজনিত কারণের কারণে অনেকে স্বীকার করতে পারছে না যে জিনিসটা ভুল হচ্ছে। তো তাদের প্রতি কথা হচ্ছে যে ভাই মানে শুধুমাত্র নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য আপনার টেকনোলজি ব্যবহার না করে বা কোনো একটা রিজিট আইডিওলজিতে না থেকে, রেদার দেন দুনিয়াতে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, এবং গত 14 বছর এই 14 মাস এই সরকার আসলে কি করেছে, তার কতটুকু জনগণের পক্ষে গিয়েছে, কতটুকু বিপক্ষে গিয়েছে, সেই বিষয়গুলো যদি সবাই হচ্ছে নিরপেক্ষভাবে যাচ করার চেষ্টা করে, তাহলেই আমাদের মনে করা হচ্ছে এখান থেকে উত্তর আসবে। জি পলাশ, আমি শেষ করব, কিন্তু আরেকটি প্রশ্ন না করলেই নয়, সেটা হচ্ছে আপনি দ্রিকের শহীদুল আলম প্রসঙ্গে। তিনি গাজা ফ্লোটিলা করছেন, আপনি জানেন এটি অনেক আলোচনা হচ্ছে। অনেকেই এরকমটি মনে করছেন, এটি পারসেপশন নাকি এর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে নিশ্চয়ই আপনি বলতে পারবেন, যে অনেকেই বলছেন যে ডক্টর ইউনূস যখন ব্যর্থ হবে তখন শহীদুল আলমকে সামনে আনা হবে, সেজন্যই তাকে ফোকাস করা হচ্ছে সেই উদ্দেশ্যে। না, এটা কিন্তু হচ্ছে ধরেন মানে মানুষজন বলে না ঘর পোড়া গরু সিদ্ধরে মেঘ দেখলে ভয় পায়, এক নোবেল জয়ী বাংলাদেশে কি সর্বনাশ করেছে এটা তো মানুষজন বুঝতে পেরেছে, এই কারণে আসলে মানুষজন আশঙ্কা করে, এবং এই আশঙ্কা হচ্ছে আপনার খুব বেশি ভ্রান্ত না। এখন থেকে শফিকুল আলমে যেতে পারে, শহীদুল আলম কিন্তু এবার সফর সঙ্গী ছিল আপনার হচ্ছে শফিকুল আলম না, শহীদুল আলম বলছি, শহীদুল আলম কিন্তু হচ্ছে ডকুমেন্টসের সফর সঙ্গী ছিল আপনার জাতিসংঘে, রাইট? তো আপনি দেখেন, আপনি যদি যে কোনো ইন্টারন্যাশনাল বিষয়কে যদি আপনি অ্যাটেনশন আনতে চান, ফোকাস আনতে চান, জাতিসংঘের আপনার হচ্ছে অধিবেশনের থেকে বড় হচ্ছে স্টেজ আর কিছু হইতে পারে না। বিশ্বের সকল দেশের হচ্ছে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান এখানে আসছে, তো যে কোনো ধরনের প্রটেস্ট বলেন, প্রতিবাদ বলেন, সেটাকে তো ওইখানে স্টেজ করাই গুরুত্বপূর্ণ। এই শহীদুল আলমকে আমরা দেখলাম যে নিউ ইয়র্কের হচ্ছে আপনার অ্যাপল স্টোরে গিয়ে হচ্ছে উনি সেকেন্ড দিতে পারছেন, কিন্তু আমরা কিন্তু উনি যে কতদিন হচ্ছে নিউ ইয়র্কে ছিলেন এই আপনার হচ্ছে ফিলিস্তিন ইস্যু নিয়ে কোনো কথা বলতে দেখি নাই। উনি একটু আগে ফিরে আসলেন, দেশে ফেরার পর থেকে উনি হচ্ছে এই ফটিলাতে যাওয়ার বিষয়ে, সমুদ্র ফটিলাতে যাওয়ার বিষয়ে কিছুদিন উনি অ্যাক্টিভিজম করলেন, জিকের সামনে ছবি টবি তুলেন, এবং এরপরে হচ্ছে উনি ইতালি রোম হয়ে হচ্ছে এখানে রওনা দিলেন। প্রথম দিকে উনি এমন ভাবে বয়ান দেওয়ার চেষ্টা করছিলেন যে খুব আস্তে আস্তে কথা বলছেন, মনে হচ্ছে এই আক্রান্ত হয়ে গেল, ওই আক্রান্ত হয়ে গেল। পরবর্তীতে জানা গেল যে সমুদ্র ফ্লোরিডা যেটা আছে, তাদের যে জাহাজ বহর 41টা, ওনারা সেটা পার্টই না, তারা হচ্ছে ফ্লোরিডা সলিডারিটি, যেটা আরেকটা জাহাজ যারা অনেক পিছনে আছে, যেখানে বেসিক্যালি ডাক্তার এবং নার্সদের সমন্বয়ে গঠিত, তারা সেখানে হচ্ছে আপনার যাচ্ছে, এবং তারা আলটিমেটলি মানে গতকালকে পর্যন্ত মনে হচ্ছে তারা গ্রীষ্ম সীমানাতেই ছিল, ওই দিকে যাই নাই। বাট উনি যেভাবে হচ্ছে ধরেন ঘন্টায় ঘন্টায় আপলোড দিচ্ছিলেন, এই জিনিসটাই কিন্তু হচ্ছে আপনার বড় প্রশ্নবোধক চিহ্ন করে, কারণ এটা নিয়ে যারা ধরেন গ্রেটা থানবার্গ, সে দীর্ঘদিন ধরে অ্যাক্টিভিজম করছে, এবং আমি এই পুরো জিনিসটার উদ্দেশ্য নিয়ে হচ্ছে কিছু বলতে চাই না। তার কারণটা হচ্ছে যে নিশ্চিতভাবেই এখানে যারা গিয়েছেন তাদের মাঝে সরাসরি ফিলিস্তিনের যে আপনার ইস্যুটাকে সামনে আনার জন্য গিয়েছেন, মন থেকে ধারণ করেন, লালন করেন, এমন লোকজন বেশি আছে। কিন্তু একই সাথে আপনি এটা জিনিসটা বুঝতে হবে যে যখন জাতিসংঘ অধিবেশন চলছে, যখন এই অধিবেশনই হইতে পারতো হচ্ছে আপনার এই আপনি ইসরায়েলি আগ্রাসন বলেন বা ফিলিস্তিনের স্বাধীনতা বলেন, সেটা সবচেয়ে বড় প্ল্যাটফর্ম, সেখানে সকল আলোচনা এই অধিবেশন বাদ দিয়ে এই সমুদ্র ফ্লোটিলায় গিয়ে ঠেকলো, তাহলে এটা তো নিশ্চয়ই হচ্ছে আপনার একটা প্রশ্নবোধক চিহ্ন। আপনার এখন দেখেন তারা আমরা লাইভ ট্র্যাকার দেখাচ্ছে, কোন জায়গায় আছে, কি করছে না করছে, এটা দিয়ে আলটিমেটলি কি ফিলিস্তিনের কোনো লাভ হচ্ছে? লাভ হয় না। কিন্তু যখন সকল দেশের রাষ্ট্রপ্রধান ইউএনএ আছে, সেখানে যদি তারা এই প্রচেষ্টা করতো, সেখানে তো তার বেটার আউটকাম আসার সুযোগ ছিল। তো শহীদুল আলম যখন একজন সরকারি প্রতিনিধি হিসাবে অধিবেশনে যাওয়ার সুযোগ পাওয়ার পরে কোনো বক্তব্য দেয় নাই, সেখান থেকে কোনো একটা মেসেজ নিয়ে আসা দেশে ফিরে আসলেন, হঠাৎ করে 3 দিন একটি বিলম্ব করে উনি হচ্ছে সমুদ্র ফ্লোরিডায় চলে গেলেন। তো এই যে আশঙ্কাটা মানুষের,
এই সময়টা তো ভুল না। তো এই যে এই ঘটনার প্রতিটা জিনিস হচ্ছে পরতে পরতে ভণ্ডামি। উনি কি জানতেন না যে তার যে আপনার হচ্ছে গার্জিয়ান ডক্টর ইউনূস বা তার যে বন্ধু যাকে সে এই ক্ষমতায় বসার জন্য এত চেষ্টা করছে, সে নিজামী গঞ্জুমিন নামের একটা ইহুদি অ্যাপোলজিস্ট প্রোগ্রামের সাথে হচ্ছে এর সাথে আপনার প্রোগ্রাম করেছে, করে সেটাকে বিশ্ব নেতাদের নাম দিয়ে হচ্ছে মিডিয়া কাভারেজ নিচ্ছে, সেটা জানে না। সে এই ফেব্রুয়ারি মাসে হচ্ছে জর্জ সরোজের আলেকজান্ডার সরোজ এসে হচ্ছে শহীদুল আলমের দিক গ্যালারির বাসায় বসে আপনার হচ্ছে ছাদে বসে ছবি তুলে যায় নাই। তো আপনার যখন পরতে পরতে এরকম ভণ্ডামি থাকবে, তখন আপনার বৈধ কোনো কাজও বা আপনার সৎ উদ্দেশ্যের কাজও তো মানুষজনের কাছে কোয়েশ্চেন তুলবে। শহীদুল আলম ক্ষেত্রে তাই হয়েছে। আর উনি কেনই বা মানে জাতিসংঘে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হলেন? রাষ্ট্রীয় পয়সা খরচ করে প্লেন ভাড়া, হোটেল ভাড়া এগুলো দিয়ে তিনি কেনই সফর সঙ্গী হলেন? আবার কেনই চলে গিয়ে তড়িঘড়ি করে ফ্লোটিলাতে গেলেন? এটা নিয়ে কিন্তু অনেক প্রশ্ন তৈরি হয়েছে। এবং আপনি যেই মানে কিন্তু আমি যে প্রশ্নটি করেছিলাম সেটির উত্তর কিন্তু পেলাম না, যে এটি কোনো মানে ইঙ্গিত কিনা, এটা কোনো এটা ধরুন হচ্ছে যে মানে তারা তো ডক্টর ইউনূস কে দেয়া হচ্ছে না ডিজাইন। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম যে ডক্টর ইউনূস যে হচ্ছে না, পারছে না, এটা কিন্তু মোটামুটি তার নিয়োগ কর্তারা হচ্ছে বুঝে গিয়েছে। কারণ হচ্ছে যে তারা ধরেন আমি আপনাকে কোনো একটা জায়গায় অ্যাপয়েন্ট করলাম এবং আমার বেসিক কিছু হচ্ছে ডিমান্ড আছে, আপনি অ্যাপয়েন্ট করার বিনিময়ে আপনি আমাকে এই ফেসিলিটি গুলা দিবেন। একই সাথে কিন্তু আমি এটাও চাবো না যে আমাকে যে দিচ্ছেন এটা আপনি হচ্ছে একদম মানে খোলা ভাবে সবাই সামনে জানুক বা এর মাধ্যমে রিটেলিয়েশন তৈরি হোক। সো আপনি ডক্টর ইউনূস যে ফেসিলিটি তার স্টেক হোল্ডার দিতে আছে, প্রতিটা জিনিস নিয়ে কিন্তু হচ্ছে রিটেলিয়েশন হচ্ছে। সাধারণ মানুষ জানতে পারছে, সাধারণ মানুষ এটা প্রতিবাদ করছে, দেশে প্রতিবাদ করতে না পারলে বাইরে প্রতিবাদ করছে, এই বিষয়গুলো আসছে। সো ডক্টর ইউনূসের কাছ থেকে যে ধরনের আপনার এক্সপেকটেশন তার নিয়োগকর্তাদের ছিল সেটা সে ফুলফিল করতে পারে নাই। এই অবস্থায় তার উত্তরসূরি তৈরি করার চেষ্টা থাকতেই পারে, সেটা এই যে এনসিপির ভিতরে হইতে পারে, সেটা জামাতের ভিতরে হইতে পারে, সেটা শহীদুল আলম হইতে পারে। কারণ যারা ডলারে বিক্রি হয় তারাই তো হবে এই আপনার হচ্ছে এজেন্ট।